দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমনই খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্তর সংযোগ। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে, আর সাথে রয়েছি আমি ঝুমুর বাড়ি। বিদেশে চাকরির বাজার এ প্রসঙ্গে কথা বলবো আজ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ কিছুটা বাড়লেও গত কয়েক বছরে বেশ কয়েকটি কারণে কমেছে রেমিটেন্স। এরই মধ্যে বাংলাদেশের জন্য আবারও স্থগিত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। অনেক এজেন্সি বলছে কাজের সুযোগের চেয়ে বেশি কর্মী পাঠানো এবং ভুয়া কলিংয়ের নামে কর্মী যাবার কারণে কাজ পাচ্ছে না অনেক শ্রমিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এখন পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,30,000 বাংলাদেশি। যে সংখ্যক চাহিদাপত্র বাংলাদেশের জন্য এসেছে তার মধ্যে 20,000 কর্মীর এখনো কোনো কাগজ জমা হয়নি। এদিকে মালয়েশিয়া 30 মার্চ একটি প্রজ্ঞাপন জানিয়েছে, যারাই যাবে মালয়েশিয়া তাদের 31 মের মধ্যে পৌঁছাতে হবে। কাগজ জমা হবে 31 মার্চের মধ্যে, তবে ছাড় থাকবে বিশেষ ক্ষেত্রে। কোটা থাকা সত্ত্বেও এই বাজারে 20,000 কর্মী আটকে থাকলো কেন, এই প্রশ্নে এজেন্সিগুলো বলছে কাজের সংকট রয়েছে দেশটিতে। যে কর্মীগুলো যাওয়ার চিন্তা করেছে তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে গেছে, যার ফলে কিন্তু যে ডিমান্ডটা এখানে আসছে সব ডিমান্ডটা কিন্তু ফুলফিল করা যায়নি কর্মীদের যাওয়ার অনাগ্রহের কারণে। আর অনাগ্রহের কারণ হচ্ছে সেখানে গিয়ে অনেকের সমস্যা আছে, কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না, এরকম প্রবলেমের কারণে কিন্তু অনেকে আজ যেতে আগ্রহী। যদিও অনেকেই মনে করছেন খুব শিগগিরই বাজারটি খোলা হবে বিশেষ খাতে কাজের জন্য। রিক্যালিব্রেশন প্রোগ্রাম ভিতরে যেমন অনেক এমপ্লয়ার আছে যে তাদের স্কিল ওয়ার্কার প্রয়োজন, অনেক ফ্যাক্টরিতে প্লান্টেশনের লোকের প্রয়োজন, অনেক দেখা গেল ইলিগেল ওয়ার্কার সে তো প্লান্টেশন সেক্টরে তাদেরকে অ্যাবজর্ব করা সম্ভব। তো সেগুলির অনেক অ্যাসেসমেন্ট আছে তাদের, এবং তাদেরও এমপ্লয়ার অ্যাসোসিয়েশনেরও কিছু রিকোয়ারমেন্ট আছে। সব কিছু দেখে আমার মনে হয় এটা একটা স্টপ গ্যাপ, ভেরি অল্প সময়ের জন্য। It can be 3 to maximum 4 months time, maximum 3 to 4 months time, এবং তখন তারা এটাকে চালু করে দেবে, এবং এরকম কোন একটা ইঙ্গিত আমরা পেয়েছিও তাদের কাছ থেকে। আর তাই বাজারটি বন্ধ এটি বলছে না অনেক এজেন্সি। একটা ছোটখাটো বিশৃঙ্খলা সেখানে চলছে এবং কর্মীরা কিছু কর্মীরা সেখানে কাজ না পেয়ে ঘোরাঘুরি করছে। সে কারণের জন্য নতুন সরকার যেটা আসছে সেই সরকার কিন্তু আপাততভাবে এই কর্মী নেওয়াটা স্থগিত করতে যাচ্ছে, এবং এই স্থগিত করার প্রক্রিয়ার অর্থ এটি নয় যে তারা একেবারে কর্মী নেবে। সম্প্রতি দেশটির কিছু কোম্পানি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী নিয়ে তাদের কাজ দিতে পারছে না, ফলে অবৈধ হচ্ছেন বহু প্রবাসী। ঝুমুর বাড়ি। আমরা প্রতিবেদন দেখছিলাম, আমরা অতিথিদেরকে যুক্ত করে নিতে চাই। পঙ্কজ নাথ এমপি এবং সদস্য, তিনি বাংলাদেশ পার্লামেন্ট মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক ককাস, এবং আলী হায়দার চৌধুরী মহাসচিব বায়রা আমাদের সাথে রয়েছেন। দর্শক জানিয়ে রাখি, বায়রা হচ্ছে বাংলাদেশে যারা বেসরকারিভাবে বিদেশে কর্মী পাঠিয়ে থাকে সেই সংগঠনটি এবং শীর্ষ পর্যায়ের সংগঠন, তার মহাসচিব আমাদের সাথে যুক্ত রয়েছেন আলী হায়দার চৌধুরী। দুজনকে স্বাগত জানাই, এবং আলী হায়দার চৌধুরী আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আলী হায়দার চৌধুরী, এই যে কেউ স্থগিত বলছেন, আবার কিন্তু কার্যত দেখা যাচ্ছে বাজারটি কিন্তু বন্ধ। আমরা মালয়েশিয়ার ব্যাপারে, মালয়েশিয়া আমাদের একটি বড় মার্কেট, সৌদি আরবের পরই এটিকে ধরা হয় রেমিটেন্সের ক্ষেত্রে বলেন আর কর্মী পাঠানোর ক্ষেত্রে। বারবার আমরা এই মার্কেটটাতে কেন ব্যর্থ হচ্ছি? আর আপনি তো দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় দায় কতখানি আপনাদের? ধন্যবাদ জোরবাড়ি। ৭১ টেলিভিশনের সকল শ্রোতাদেরকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রসঙ্গ হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। নিঃসন্দেহে এটা আলোচনার দাবি রাখে। আমি আলোচনাটা এইভাবে করতে চাই, মালয়েশিয়া শুধু এই যে নতুন যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, টোটাল তাদের ফরেন ওয়ার্কার সিস্টেম, টোটাল ফরেন ওয়ার্কারদের জন্য এই প্রোগ্রামের আওতায় এই আইনটা, এই প্রজ্ঞাপনটা জারি করেছে। এটা শুধু বাংলাদেশের জন্য নয়। আর যেটা আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্ন সূত্র মোতাবেক, যে বর্তমানে আপনার সংবাদে আমরা পেয়েছি যে আমাদের কিছু সংখ্যক অসাধু প্রক্রিয়ায় যারা কর্মী পাঠিয়েছে, এবং সেখানে আমাদের বেশ কিছু কর্মী সেখানে কর্মহীন অবস্থায় ছিলেন। তবে লাস্ট একটা 14 এপ্রিল আমরা যখন মন্ত্রণালয়ের সাথে একটা মিটিং করি, সেই মিটিং এ আমাদের বিভিন্ন দেশের দূতাবাসের আমাদের কাউন্সিলররা ওখানে অনলাইনে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। সেখানে মালয়েশিয়ান যে কাউন্সিলর ছিলেন
উনি তখন জানিয়েছেন যে অলমোস্ট এখন যেসব কর্মীরা বেকার ছিলেন তারা অলরেডি প্রোভাইড হয়ে গেছে, এখন কিন্তু কমপ্লেন অলমোস্ট জিরো পর্যায়ে চলে আসছে। সুতরাং সেটা একটা আমাদের আশার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে সময় নির্ধারণ করে দিয়েছেন যারা পাইপলাইনে যে আমাদের যে 20,000 কর্মী আছে সেগুলো তো আমাদের যতগুলো আছে সেগুলো 31শে মে এর ভিতরে আমাদের সেখানে ইন করতে হবে এবং সেই প্রক্রিয়াই এখন চলছে। আমি আশা করি এর পরে সেখানকার সরকার যতটুকু আমরা শুনতে পাচ্ছি তারা নতুন ভাবে চিন্তা করছে এবং কয়েকটা সেক্টরে 3টা দেশকে কেন্দ্র করে তারা চিন্তা করছে, সেটার মধ্যে বাংলাদেশ, নেপাল এবং ইন্দোনেশিয়া। সেটার মধ্যে সেক্টর গুলো হচ্ছে সার্ভিস সেক্টর এবং প্ল্যান্টেশন সেক্টরকে কেন্দ্র করে তারা কিছু কর্মী নেবে এবং তারা আশা করছে এবং নতুন সিস্টেম তারা সেটা ডিক্লেয়ার করবে। কিন্তু আমাদের সাথে পঙ্কজ নাথ রয়েছেন। পঙ্কজ নাথ, আপনি জানেন যে মালয়েশিয়া যেহেতু বড় বাজার, সেই জন্য দেশকেন্দ্রিক আলোচনাটা চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই টাকা নির্ধারণ করা হয়েছিল 1,60,000 টাকা, কিন্তু পরবর্তীতে আমাদের কর্মীরা 5 লাখ 4 লাখ টাকা দিয়ে সেখানে গেছেন এবং কর্মহীন যারা ছিলেন তারা কাজ পাচ্ছেন। বিষয়টি অবশ্যই আশাজনক, কিন্তু সেটা আসলে কতটুকু মাঠে কার্যকর সেই বিষয়টি নিয়েও সন্দেহ রয়েছে। আমরা যদি অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে আসি, 1,60,000 জায়গায় 5-4 লাখ টাকা দিয়ে কর্মীরা মালয়েশিয়া গেছেন এবং সেখানে বেতনের সংখ্যাও খুবই কম। আমরা এই বাজারটাকে কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? ককাসের একজন সদস্য হিসেবে আপনার গবেষণা কি বলে? ধন্যবাদ জুমাবাড়ি আপনাকে, ধন্যবাদ 71 টিভির সকল দর্শক শ্রোতাকে, সবাইকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা। আমি গত পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম, এখন ককাসের সদস্য আছি। এই যে মালয়েশিয়ার আমাদের কর্মী প্রেরণ নিয়ে কিন্তু আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রায় প্রতিটা মিটিংয়েই অনেক কথাবার্তা হয়েছে, ক্রস হয়েছে। ইনফ্যাক্ট এটি কিন্তু শুরু থেকেই একটা ঝামেলা বলতে এরকম যে সংখ্যা আমরা কয়জন, এই যে আমাদের বাইরে আলিয়া সাহেব এখানে আছেন, রিক্রুটিং এজেন্ট কটা কাজ করবে সেটিও মালয়েশিয়া ঠিক করে দিচ্ছিল। অর্থাৎ আমরা গভর্নমেন্ট, আমাদের সরকার বা আমাদের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এখানে কম ছিল। মালয়েশিয়ার চুক্তিটা প্রথম যা হয়েছিল, পরবর্তীতে ওখানে ওরাই এটা পরিবর্তন এনেছে। এটি সত্য যে কোভিড পরবর্তী সময়ে আমার বাজারটা সংকুচিত হয়ে এসেছিল। ওই বছর মাত্রই তো গেল 2.5 লাখ মানুষ 20 সালে, সেখান থেকে 21-22-এ আমরা 10.5 লাখ লোক পাঠাতে পেরেছি। 22-23-এ শিশু সংখ্যাটা 13 না, লাখ। কিন্তু তাই বলে আমাদের বাজার সংকুচিত হয়ে আসবে এজন্য কি আমরা অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করিনি? আমি বলছি যে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথেই, অর্থাৎ পুরো বিষয়টা মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদের কোন কোন রিক্রুটিং এজেন্ট কাজ করবে তাও মালয়েশিয়া ঠিক করে দিচ্ছিল। ঠিক ওই জায়গাটা এসে আমাদের গভর্নমেন্ট বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা অসহায় ছিলাম। আমি রিপিট করছি, অর্থাৎ বাংলাদেশের কোন কোন রিক্রুটিং এজেন্সি পিক অ্যান্ড চুজ অ্যান্ড পিকটা করবে সেটিও মালয়েশিয়ান গভর্নমেন্ট বা তাদের যে সংস্থাগুলো ওরা ঠিক করে দিচ্ছিল। যে জায়গাটায় আমাদের নিয়ন্ত্রণ ছিল না, আমরা যে রিক্রুটিং এজেন্সির প্রভাব বিস্তার করবো, চাপ প্রয়োগ করব যে তুমি পারবে না 1,60,000 জায়গায় এসে 3 লাখ 5 লাখ 10 লাখ নিতে পারবে না। মানে কোন কোন এজেন্সি পাঠাবে? ধরুন আমরা জানি যে এখানে 101টা এজেন্সি, অর্থাৎ যেটি সরকারি এজেন্সি সেটি সহ 101টা এজেন্সি কর্মী পাঠায়। আপনি তো তাহলে 2,000-2,500 এজেন্সি থেকে 101টা এজেন্সিকে আলাদা করতে পারেন। এটি আরো সহজ যে তারা কেন 4 লাখ টাকা দিয়ে পাঠালো, সেই জায়গায় কেন আপনারা সক্রিয় ছিলেন না? আপনি আলিয়া সাহেবকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে 101টি না, মালয়েশিয়া সম্ভবত 20 কি 26টির মতো এজেন্সিকে ঠিক করে দিয়েছিল যে ওরাই পাঠায়। পরবর্তীতে সব মিলিয়ে 101টি হয়। প্রথম দিকে 25টি ছিল, প্রথমে 25টি, তারপর 75টি, তারপরে 100। বাণিজ্য যখন হয়ে গেল তখন কিন্তু ওই জায়গাটায় আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের উপরে প্রচন্ড চাপ ছিল। স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমরা বলেছি যে এটা স্টপ করো, কিন্তু ইনফ্যাক্ট যেহেতু চুক্তিটা হয়েছে মালয়েশিয়ার সাথে এবং ওই চুক্তিতেই ক্লজ আছে, ক্লজের একটু পরিবর্তন এনেছে ওরা যখন রিক্রুটিং এজেন্সি নিয়োগের জন্য গেল তখনই আমরা আমাদের সীমাবদ্ধতা আমরা আটকে গেলাম। আমরা কিন্তু শুধুমাত্র মালয়েশিয়ায় বসেছিলাম না, জাপানের সাথে, কোরিয়ার সাথে, রাশিয়ার সাথে, রোমানিয়ার সাথে কিন্তু
আমাদের নতুন মার্কেট ওপেন হচ্ছে। না ওই মার্কেটগুলোর কথা যদি বলেন তাহলে রোমানিয়ায় বছরে কয়জন লোক যায়, জাপানে তো 5 লাখ লোকের ডিমান্ড আছে, আমরা বছরে 5,000ও পাঠাতে পারি না, সেটা আলাদা ইস্যু। এখানে কিন্তু ভাষার সমস্যাটা ছিল জি আমাদের। না আমরা যদি মালয়েশিয়া কেন্দ্রিক আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 101টা এজেন্সিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার অপারগ হয়েছে। 101টা এজেন্সিকে নিয়ন্ত্রণ করলে আমরা আরো করলে সরকার কঠিন হলে করা যায়, কিন্তু সরকার যখন কঠিন হবে তো পুরো নিয়োগটাই বন্ধ হয়ে যাবে, সেখানে সমস্যা করতে হচ্ছে সরকারকে, সেটাও ভাবতে হচ্ছে। সরকার যখন কঠিন হবে, কঠোর হবে বা চুক্তি বাতিলের জায়গায় যাবে, তখন তো পুরোটাই বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমি কঠিন কঠোর হতে গিয়ে পুরোটা বন্ধ করে দেব। তাহলে 4 গুণ টাকা আমাদের কর্মীদেরকে দিতে হয়েছে। টাকা তো আসলে সরকার দেয়নি, টাকা দিয়েছে কর্মী, এবং দিয়ে তারপরে তারা মার্কেটটাকে ধরে রেখেছে। এবং সেই মার্কেটটা আলী হায়দার সাহেব, আপনি আছেন আমাদের সাথে, আলী হায়দার চৌধুরী, সেই মার্কেটটা এখন বলছেন যে সকলের জন্য বন্ধ হয়েছে। কিন্তু আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু তারা কিন্তু 4 লাখ টাকা দিয়ে যায়নি। নেপালের কথা বা ইন্ডিয়ার কথা, 80,000 রুপি দিয়ে মালয়েশিয়া যেতে পারে ইন্ডিয়ার লোকজন, ভারতের লোকজন। তাহলে আমরা কেন পারিনি? আপনারা আসলে কেন এইটি নিয়ন্ত্রণ করা যায়নি? আপনাদের বক্তব্য কি? আপনার আলোচনা এতক্ষণ, আপনার আলোচনা থেকে তো বেরিয়ে আসছে উত্তরটা। আমাদের মাননীয় সংসদ সদস্য, ককাসের সম্মানিত সদস্য পঙ্কজ নাথ এমপি মহোদয় তো এতক্ষণ আলোচনাই করলেন। সেই সময় যে সময় চুক্তিটা হলো, জোরবারে আপনি ভালো করে জানেন, আপনিও ছিলেন ওই সময় যখন চুক্তিটা হয়, ওখানে উপস্থিত আপনি ছিলেন। অর্থাৎ এমন একটা প্রেক্ষাপটে আমাদের চুক্তিটা হলো, আমাদের রাইটটা আমরা কিন্তু তখন এই মালয়েশিয়ার হাতে তুলে দিতে বাধ্য হলাম। এবং সেই সুবাদে আমাদের যে এই নিয়ন্ত্রণটা আমরা নিতে পারিনি। নর্মালি অন্যান্য স্যান্ডিং কান্ট্রিতে যেটা নিয়ন্ত্রণ হয় যে আমরা স্যান্ডিং অথরিটি, আমরা স্যান্ডিং কান্ট্রি, আমরা আমাদের পলিসি ঠিক করবো, কস্ট ঠিক করবো, আমরা ওয়েজ ঠিক করবো। টোটালি আমরা এই পলিসিটা, সেই সিচুয়েশন আমাদেরকে ডিমান্ড করেছে সেই সময় স্বাক্ষর করার জন্য। আমাদের অলমোস্ট অনেক বাজারগুলো কিন্তু বন্ধ হয়ে আসছিল। সেই প্রেক্ষাপটে সরকার এবং সর্বোচ্চ স্তরে বিচার বিশ্লেষণ করে মার্কেটটা খুলতে হয়েছে একটা বিশেষায়িত ব্যবস্থায়। কারণ মালয়েশিয়াতে, আপনি মালয়েশিয়ার কথা বলেছেন, আপনি নেপালের সাথে কম্পেয়ার করছেন, নেপালের জন্য ওই সিস্টেমটা ছিল না। 14টা সোর্স কান্ট্রি যেটা ছিল, 14টা সোর্স কান্ট্রির জন্য মালয়েশিয়ার সিস্টেমটা ভিন্ন। শুধু বাংলাদেশের ক্ষেত্রে এসে এটা সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন ছিল, FWCMS এর সিস্টেমটা। জি, এই ক্ষেত্রে যদি নতুন একটা সিস্টেম করেছে, সেখানে আমাদের ডেফিনেটলি আমাদের সেখানকার রিসিভিং এন্ডও যে আনইথিক্যাল যে কার্যক্রমগুলো, সেটা সেখানকার এখন ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু সেটা আলোচিত হচ্ছে মাধ্যমে। জি, আমরা গত বছর 13 লাখের মতো, 12 লাখ কিছু, প্রায় 13 লাখ কর্মী, জি কর্মী আমরা বিদেশে পাঠিয়েছি। তাহলে এর মধ্যে যদি 3,20,000 কর্মী এই মালয়েশিয়াতে গিয়েছে, তাহলে আমরা যে ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কর্মী বিদেশে পাঠিয়েছি, যে তৃপ্তির ঢেকুরটি আমরা তুলে থাকি, সেটিকে আমরা খুব সহজ ভাষায় কি এখানে বর্ণনা করতে পারি যে আসলে আমরা বাধ্য হয়ে দেশগুলোর সাথে যে চুক্তি করে থাকি, সেখানে শুধু আমরা সংখ্যা হিসেবে কর্মী পাঠিয়ে থাকি, আসলে তারা কত টাকা দিয়ে গেল বা ওখানে গিয়ে কত বেতন পেল, বিষয়টি আমরা নজরে আনতে পারি না। সরকার এখানে অনেকটাই অসহায়। আমি পঙ্কজ নাথ আপনার কাছ থেকে জানতে চাই। সরকার অসহায় না, আমরা বিদেশে যাচ্ছি, যারা যাচ্ছেন কত টাকা বেতন পেল, সেই বার্গেনিং এর জায়গায় যাওয়ার মতো অবস্থায় তখন আমরা ছিলাম না। আমাদের ম্যান পাওয়ারটা যদি স্কিল করতে পারতাম, হ্যাঁ করছি, আমাদের টিটিসি টেকনিক্যাল ট্রেনিং মাত্র 70টা ছিল, 140টা করেছি। আমাদের ভাষা, যেটা কোরিয়ান ভাষা, জাপানিজ ভাষা, যেগুলি শিক্ষার সমস্যা ছিল, সেগুলো আমরা ইমপ্রুভ করছি। ম্যান পাওয়ারটা যখন স্কিল হবে, তখন তো ডিমান্ড বাড়বে। এখন আমরা যাচ্ছি হাফ স্কিল, আনস্কিল, সেক্ষেত্রে আমরা বার্গেনিং যখন করব, যেমন জাপানি মার্কেট আমার 5 লক্ষ লোক দিতে পারছি না ভাষার কারণে, কোরিয়ায় মার্কেট আছে ভাষার কারণে, রাশিয়া আমি পাঠাবো, সেখানেও ভাষার সংকট। অর্থাৎ এই জায়গাগুলো দীর্ঘদিন অব্যবস্থার কারণে আমাদেরকে গত 10 বছরে যে পরিবর্তনটা এখানে এসছে, অবশ্যই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বর্তমান সরকার তৃপ্তির ঢেকুর তুলতেই পারে। 15 বছর এই সরকার ক্ষমতায় রয়েছে, 15 বছরেও কি আসলে মানুষকে দক্ষ করে তোলার মতো এই কাজটি আমরা করতে পারিনি? পরিবর্তনটা এসছে বিধায় সংখ্যাটা 13,50,000, গ্রাজুয়ালি আরো ইমপ্রুভ করবে। করোনার পরবর্তী সময়ে তড়িঘড়ি করে যে কোনো শর্তে রাজি হতে হয়েছে মালয়েশিয়ার সাথে। আমি যদি আজকের বাস্তবতায় আসতাম, হয়তো বার্গেনিং করতে পারতাম না।
তুমি রিসিভিং এন্ডে আমরা তুমি কন্ডিশন দিতে পারবে জি না। অবশ্যই, কিন্তু শর্ত কিন্তু সৌদি আরবের বাজারে নেই, কিন্তু তারপরও আমরা সেখানে অদক্ষ কর্মী পাঠাচ্ছি, বেশি টাকায় পাঠাচ্ছি, বেতনহীন অবস্থায় আমাদের কর্মীরা সেখানে রয়েছে, এটি জানার পরও পাঠাচ্ছি। কথা হচ্ছিল বাংলাদেশে বিদেশের বাজার প্রসঙ্গে। শুধু মালয়েশিয়া নয়, সৌদি আরবে গিয়েও কাজ পাচ্ছেন না প্রবাসীরা। আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতটাই কম যে জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। ফলে প্রধান শ্রমবাজার সৌদি আরব থেকেও রেমিটেন্স প্রবাহ কমেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই বিজ্ঞাপনে 500 রিয়াল মানে 17,000 টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোঁজা হচ্ছে, কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজের থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয়। তারপরও অনেকেই ওভারটাইম, ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের উপর নির্ভর করে সৌদি যান, কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না। সাপ্লাই ভিসা আসতেছে, সাপ্লাই ভিসা আইসা যেটা কোভিলের 3 মাসের আমরা তারারে ইয়াদে 3 মাসের আকামা দে বা 4 মাস করে দিল। 4 মাসের পরে তারা কাজ টাজ পাইতেছে না, কারণ লোক নাই, লোক না তাহলে তো কাজ পাওয়া যাইতেছে না। আবার কোম্পানি ভিসায় গিয়ে কাজ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসীর, অথচ যাবার জন্য খরচ হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। 400-600 রিয়ালের বেতনে এইসব লোক না পাঠানো উচিত। আর ইন্ডিভিজুয়াল লেভেল ফ্রি ভিসা এগুলো একটু বন্ধ করা উচিত। কোম্পানিগুলো লোক নিয়ে কিন্তু তারা থার্ড পার্টির কাছে দেয়, এবং থার্ড পার্টির সাথে তাদের কন্ট্রাক্টটা যদি সময় মতো না করতে পারে এবং সময় মতো লোক না দিতে পারে, অথবা তাদের কাছে অ্যাভেলেবেল কাজ না থাকে, এই লোকগুলো নিয়েই কিন্তু মূলত এই প্রবলেমটা তৈরি হচ্ছে। এই যে ফ্রি ভিসায় যাচ্ছে, হাউস হোল্ড ইয়েতে যাচ্ছে, ভিসায় যাচ্ছে, এগুলো স্টপ করা উচিত। তারপরে ছোট প্রজেক্টের এই যে এইসব ইয়েগুলোতে যেসব ওয়ার্কারগুলো আছে প্রপারলি কম বেতনে, এগুলো স্টপ করা উচিত। মূলত সৌদিকরণ নীতির কারণে 16 পেশায় কাজ করতে পারেন না বাংলাদেশিরা। এই বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশো কর্মী যাচ্ছে সৌদিতে। আমাদের কর্মীরা আগে মোবাইলের দোকানে কাজ করতে পারতো, কাপড়ের দোকানে কাজ করতে পারতো এবং বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারতো, সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না। সুতরাং কর্মীদেরকে দেখা যাচ্ছে যে তারা যে আশা নিয়ে সৌদি আরব যাচ্ছে, তারা সেই আশা থাক দূরের কথা, নিজের যে অর্থ ব্যয় করা যাচ্ছে সে অর্থটাই কিন্তু সে আগামী 2-3 বছরের মধ্যে উঠাতে পারবে কিনা, সেটি কিন্তু কর্মীদের একটা টেনশনের জায়গা তৈরি করেছে। এই বছর প্রথম 2 মাসেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সর্বাধিক অভিযোগ এসেছে সৌদি প্রবাসীদের কাছ থেকে। সর্বশেষ লাইনটি প্রতিবেদনের, সেটি দিয়ে শুরু করতে চাই। সর্বাধিক অভিযোগ এসেছে সৌদি প্রবাসীদের কাছ থেকে, এবং সেই সংখ্যাটি যদিও প্রবাসীদের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ আমরা খুব কম পেয়ে থাকি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেই ক্ষান্ত দেন, কারণ আসলে প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছানোর যে জায়গাটা সেটি এখনো আমরা তৈরি করতে পারিনি, প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। সেই আলোচনা পরে করব। তার আগে আমরা একজন অতিথিকে যুক্ত করতে চাই, জাহিদি সাত্তার, চেয়ারম্যান পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 সংযোগে, এবং একই সঙ্গে পঙ্কজ নাথ এবং আলী হায়দার চৌধুরী দুজন তো রয়েছেনই। জাহিদি সাত্তার, আপনি এই প্রতিবেদন দেখছিলেন। এই প্রতিবেদনের সাথে সৌদি আরব আমাদের সবচেয়ে বড় মার্কেট, যেখানে আমাদের কর্মীরা সবচেয়ে কম বেতনে যেয়ে থাকেন, এবং আমরা যদি দেখি গত বছর এবং এই বছরের এই প্রথম 3 মাস ধরে প্রায় 20 লাখ কর্মী গেছেন দেশের বাইরে, কিন্তু রেমিটেন্স প্রবাহ যদি আমরা দেখি গত বছরের এই সময়ের তুলনায় কম, অর্থাৎ হিসাবে কম। এবং গত বছরও আমরা দেখেছি রেমিটেন্স প্রবাহ আগের চেয়ে কমেছে, কর্মী যাচ্ছে, আগের কর্মী রয়েছে। তা আমরা বলছি 1,30,000 কর্মী আমাদের দেশের বাইরে রয়েছে, 165 দেশে আমরা কর্মী পাঠাচ্ছি, রেমিটেন্স প্রবাহ কম হচ্ছে, এর কারণটা কি? ধন্যবাদ। আপনার অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো উত্তরও এরকম হবে। আচ্ছা, এখানে আমি একটু পটভূমিটা বলি। এক তো হচ্ছে যে আমরা অদক্ষ কর্মী পাঠাচ্ছি, দক্ষ কর্মী পাঠালে আরো বেশি আয় হতো। এখানে কনটেক্সটটা একটু আমি এলাবোরেট করি। এখানে হচ্ছে বাংলাদেশে আমাদের ধরো 1 কোটি কম বেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স বিদেশে কর্মরত আছেন। এরা পাঠাচ্ছেন আমাদেরকে এখন বছরে 23 থেকে 25 বিলিয়ন ডলারের মতো রেমিটেন্স আসছে। ভারত আমাদের পাশের দেশ, ভারতের কিন্তু 10 কোটিরও বেশি লোক কর্মরত আছে বিদেশে। ভারত কত রেমিটেন্স পায় জানেন? 100 বিলিয়ন ডলার। আমাদের 23 থেকে 25 বিলিয়ন ডলারের তুলনায় ওদের 4 গুণ বেশি, কিন্তু ওদের ভারতের 10 কোটির চেয়ে বেশি লোক আছে বাইরে, এবং ভারতের অর্থনীতি আমাদের 8 গুণ বেশি। সেই তুলনায় আমরা কিন্তু রেমিটেন্স খুব খারাপ করছি না। এই যে অদক্ষ বা কম দক্ষ লোকজন যাদেরকে পাঠাচ্ছি, তারা কিন্তু খুব কর্মঠ কর্মী, তারা খেটে খুঁটে তাদের খুব অল্প আয় কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে।
এই একটা আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে। এবং রেমিটেন্স আমাদের অর্থনীতির কিন্তু দুইটা বড় খুঁটি, যেটা রেমিটেন্স একটা এবং গার্মেন্ট আরেকটা। সুতরাং আমাদেরকে কিন্তু এই যে যারা অদক্ষ বা কম দক্ষ যাদেরকে বলছেন, তারা কিন্তু খেটে বাংলাদেশে এই অর্থ পাঠাচ্ছে। আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জে আমাদের যে আয় আছে, সেটার একটা বড় কন্ট্রিবিউশন এদের আছে। আমরা এক্সপোর্ট, রপ্তানি এবং রেমিটেন্স মিলে আমরা এখন $85 বিলিয়ন আয় করি প্রতি বছর। এটা আমাদের প্রচুর কাজে লাগে। আমাদের আমদানি, অনেক আমদানি করতে হয়, $75 বিলিয়ন বেশি আমদানি করতে হয়, এই কাজে লাগছে এটা। আচ্ছা, এটা গেল একটা। এখন আপনি এখান থেকে বেরিয়ে আসছে যে আপনি যদি দক্ষ কর্মী যদি আমরা পাঠাই, হ্যাঁ, তারা বেশি আয় করবে, সহজে চাকরি পাবে, এবং বিশেষ করে জাপান, কোরিয়া এবং নতুন নতুন কিছু দেশ আছে, এমনকি রাশিয়াও, ওখানে দক্ষ কর্মীর দরকার আছে। ওখানে পাঠাতে পারলে আমরা মনে করি যে আমাদের হয়তো রেমিটেন্স আরো বেশি আসবে। কিন্তু এখানে আরেকটা দিক আছে, যারা দক্ষ কর্মী আমাদের বিদেশে যারা আছেন, কর্মরত আছেন, তারা কিন্তু নট নেসেসারি যে তারা তাদের আয় সবগুলো মানে পাঠিয়ে দিচ্ছেন দেশে। সুতরাং এই যে অদক্ষ বা কম দক্ষ লোকজনের যে পাঠানো, আপনি যেখানে আমরা 5 লক্ষ 6 লক্ষ লোক পাঠাতাম, সেখানে এখন পাঠাচ্ছি কত আপনার হিসাবে, তো আপনারা বলছেন যে 13 লক্ষ লোক এখন যাচ্ছে। মানে আমাদের রেভিনিউ 2 গুণ হয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের মনে হয় $10 বিলিয়ন আমরা পাচ্ছি না, কারণ ওইটা হুন্ডির মাধ্যমে আসছে। কিন্তু এইখানে আপনি যেটি বলছিলেন যে দক্ষ যারা, অর্থাৎ আপনি যারা ওখানে হোয়াইট কালার জব করে থাকেন তাদের কথা বলছেন। আমরা বিশেষ করে আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রতে যারা থাকেন তারা কিন্তু সমস্ত অর্থ দেশে পাঠান না, বরঞ্চ সৌদি আরবে যারা থাকেন, যারা মাস গেলে 20-30 হাজার টাকা বেতন পান, তারা পুরো টাকাটা পাঠিয়ে দিয়ে থাকেন। ওখানে লাখ টাকা ইনকাম করলেও যুক্তরাষ্ট্র থেকে পাঠান না। কিন্তু যদি আমরা হিসাবটা দেখি, গত বছরের তুলনায় 2023-22 অর্থ বছরের জুলাই-ডিসেম্বর সময়ের তুলনায় গত 6 মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স করেছে 42.76%। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেটা একেবারে চতুর্থ স্থান, 1 নম্বর স্থানে ছিল, সেখান থেকে 4 নম্বরে নেমে এসেছে। আপনার কথার প্রতিফলন যে আসলে বিদেশ থেকে আমাদের যেখান থেকে টাকা আসে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো জায়গা থেকে, সেখান থেকে টাকা আসার প্রবাহ কমে গেছে। তাহলে আমাদের কর্মীর সংখ্যা যেই 20 লাখ আমরা পাঠিয়েছি, তার তো সবটাই যুক্তরাষ্ট্রে পাঠাইনি, বেশিরভাগই আমরা পাঠিয়েছি দুবাই অথবা সৌদি আরব অথবা মালয়েশিয়াতে। সেখান থেকেও কি তা রেমিটেন্স প্রবাহ কমেছে কিনা, পঙ্কজ দেবনাথ, কি কারণ হতে পারে এর? ধন্যবাদ। একটা হচ্ছে যে ঝুমাবাড়ি বলছিলেন, সত্যি যে মূল চিত্র তুলে ধরেছেন তিনি, আমাদের দক্ষ অদক্ষ কর্মী সেটা তুলে ধরেছেন। আসলে রেমিটেন্সটা বৈধ পথে অবৈধ পথে দুভাবেই আসে। বৈধ পথে এলে ডলারের যে ফ্লাকচুয়েশনটা বা টাকার সাথে ডলারের মানের যে পরিবর্তন, এক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলো যেইভাবে যে রেটে টাকাটা দিচ্ছে, সেই ধরনের হুন্ডির মাধ্যমে অথবা সোনা, যেটি হয় তারা সোনা নিয়ে আসে, অর্থাৎ সেটা কিন্তু অর্ধেকটা বৈধ। সোনা আনতে পারে, যেই পরিমাণ সোনা আনতে পারে সেই সোনা বিক্রি করে ওরা এই রেমিটেন্স যে ব্যাংকিং চ্যানেলে পাঠালে যেটা পায় তার চেয়ে বেশি বেনিফিট পায়। আমরা কিন্তু ওটা গণায় ধরছি না। হুন্ডি একটা আছে, বিকাশ, নগদ ওইভাবে আসে। তার বাইরেও কিন্তু আমাদের যেমন আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং এ বারবার আলোচনা হচ্ছিল, যেখানে আমাদের ডেন্সিটি বেশি, সেখানে আমরা কিভাবে আমাদের এই যে আউটলেট গুলোকে, অর্থাৎ আমাদের মানি চেঞ্জার গুলোকে কিভাবে সেই জায়গায় নিয়ে যাওয়া যায়, সোনালী ব্যাংক বা আমাদের বৈধ চ্যানেলের যেই ব্যাংকিং সিস্টেমটা, ওইখানে কিভাবে পৌঁছানো যায়। কারণ নগদ বা বিকাশ বা হুন্ডিওয়ালারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কালেক্ট করছে, বা যারা এই মুহূর্তে নতুন এক শ্রেণীর দালাল তৈরি হয়েছে, যারা ওইখানে যায় 5-7-10 জনের টাকা তুলে এনে সোনা কিনে এখানে নিয়ে আসে। এটা একটা নতুন গত কয়েক মাসে, 1-1.5 বছর 2 বছরের একটা আমরা সিমটম দেখতে পেরেছি। কাজেই যারা সোনা নিয়ে আসে তারা কিন্তু বৈধ পথে টাকা পাঠাচ্ছে না, ডলারের মূল্যমানের কারণে টাকা কম পাচ্ছে, সেটা একটা মূল বিষয়।
কাজেই এখানে বেশ কয়েকটি কারণ চিহ্নিত হয়েছে, আমি যদি আপনাকে একটু হেল্প করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আমাদের ব্যাংকগুলো বড় শহর ছাড়া ব্যাংক নেই, এবং অনেক দেশেই, যেমন ধরুন যে ইরাক থেকে, অথবা আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, অনেক দেশই রয়েছে যেখানে আমাদের প্রচুর বাংলাদেশি রয়েছেন কিন্তু সেখান থেকে টাকা পাঠাতে পারেন না। এই আলোচনা কিন্তু আমরা গত প্রায় 10 বছর ধরে করে আসছি। নতুন ব্যাংকের শাখা বা সেইখানে কিভাবে করা যেতে পারে এই হুন্ডিয়ালাদের কাছ থেকে বাঁচার জন্য, সেই কাজে আমরা 2.5% ইনসেন্টিভও দিলাম। 2.5% ইনসেন্টিভও তো কোনো কাজে আসছে না। জাহিদি সাত্তার, আপনার কাছে কি মনে হয় যে এটা কি যথেষ্ট? আমরা ছোট্ট করে একটু জেরে একটু বিরতিতে যেতে চাই। না, আপনি এটা খুব মানে সুইপিং স্টেটমেন্ট হয়ে গেল। মানে কাজে লাগছে না তা না, কিছু কাজে লাগছে, অত বেশি লাগছে না। সেটাই কারণ হুন্ডি যদি আরো এফিশিয়েন্ট থাকে, এফেক্টিভ থাকে এবং সহজে টাকা পাঠানো যায়, তো হুন্ডি কিন্তু ভারতেও হচ্ছে প্রচুর। না হলে ভারতে তো আমাদের 10 গুণ রেমিটেন্স আসা উচিত ছিল, আসছে মাত্র 4 গুণ। ওটা দেখতে হবে। তার মানে কিছুটা মানে সবাই যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে, ভারতের আছে, শ্রীলঙ্কার আছে, নেপালের আছে, সবাই কিছু অল্টারনেটিভ দেখে। মানে তারা কষ্ট করে আয় করে এবং দেশে টাকা পায়। এবং আমাদের যারা এই যে কম দক্ষ অদক্ষ লোকজন যাচ্ছে, তারা কিন্তু তাদের 90% তাদের ইনকাম কিন্তু দেশে পাঠিয়ে দেয়। এবং বড় জিনিস। জি, এই 2.5%কে 4% করার একটি প্রস্তাবনা আমরা শুনেছিলাম, পার্লামেন্টারি কমিটি থেকে দেওয়া হয়েছিল। সে বিষয়ে কথা বলবো, রেমিটেন্স প্রবাহ নিয়ে। এবং এরই মধ্যে বাংলাদেশে এমনিতেই তো কম রেমিটেন্স আসছে কর্মীর সংখ্যার তুলনায়, তার মধ্যে আবার IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা বাংলাদেশের রেমিটেন্সের উপর কর বসানোর পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে মন্তব্য জানতে চাই। শুরুতেই আমাদের সাথে রয়েছেন জাহিদি সাত্তার। জাহিদি সাত্তার, এই যে কর বসানোর প্রস্তাব, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটা তো একটা কর বসানো, আয়ের উপরে তো একটা কর হতেই পারে। এই পর্যন্ত যেটা বলছিলাম যে এই গত 1.5 বছরে রেমিটেন্সের জন্য অলরেডি যে অবমূল্যায়ন ঘটেছে 30%, এই 30% অবমূল্যায়ন হচ্ছে একটা বড় ইনসেন্টিভ রেমিটেন্স ফর্মাল চ্যানেলে পাঠানোর জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আরো 2.5% এটা সরকারি মানে বাজেটের থেকে যাচ্ছে। বলছে যে আরো 2% ব্যাংকের মাধ্যমে দেওয়া। এই ইনসেন্টিভ অনেক হয়ে গেছে এবং এখানে সামান্য কিছু কিন্তু কর আরম্ভ করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে যে যেই চ্যালেঞ্জটা রয়ে গেছে যে আমাদের আরো 10-12 বিলিয়ন ডলার রেমিটেন্স আমরা ফর্মাল চ্যানেলে আনতে পারছি না, ওইগুলোকে অ্যাড্রেস করা এবং এগুলো যারা প্র্যাকটিক্যাল করেন, কিছু মানে বেস্ট প্র্যাকটিস যদি অন্য কোনো দেশের থেকে জানা যায়, সেগুলো নিয়ে আসা উচিত, যাতে করে এই কিভাবে। অর্থাৎ আপনি কর বসানোর পক্ষে আপনার মতামত দিচ্ছেন, কর বসানোর পক্ষে আপনার মতামত দিচ্ছেন। আলী হায়দার, যদি কর বসানো হয়, একে তো 2.5% ইনসেন্টিভ দিয়েও আমরা আনতে পারছি, কিন্তু সামান্য, এখন সামান্য ছাড়া বেশি বসানো যাবে। আমি এই IMF এর এই প্রেসক্রিপশনটাকে মরার উপর খাড়া রাখা বলবো। কারণ এই ক্ষুদ্র এই শ্রমিক ভাইরা যারা এই হোয়াইট কালার জব করে না, টাকাগুলো রিমিটেন্স করে তারাই। এবং এই আমাদের কর্মী ভাইরা যখন এই সামান্য টাকা দেশে রিমিটেন্স করবে, তার উপরে ট্যাক্স ইম্পোজ করবে, এটা কোনো রকম এনকারেজেবল নয়, এটা কোনো এনকারেজ করা যায় না। কিন্তু যেখানে আমরা ইনসেন্টিভ দেওয়ার কথা বলতেছি, যেখানে আমরা ইনসেন্টিভ দেওয়ার সরকার ঘোষণা দিচ্ছে, সেখানে আরো ফ্যাসিলিটেট করার জন্য সরকার চিন্তা করছে, ভাবছে তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় দেশে আরো বেশি করে রিমিটেন্স পাঠানোর জন্য। সেখানে যদি আমি কর ইম্পোজ করি, তাহলে তো এই রিমিটেন্সের ফ্লোটা আরো কমে যাবে। না, এই দুটো একসাথে হতে হবে। আপনাকে এই যে অবৈধ পথে যে রেমিটেন্স আসছে, সেটাকে আপনাকে বৈধ পথে আনাতে হবে। তারপরে আপনি ছোট কিছু একটা ট্যাক্স দিয়ে আরম্ভ করতে পারেন, ট্যাক্স সামান্য যেতে পারে। কিন্তু অবৈধ পথে এত জি সাথে সাহেব, আমি একটু আগে আপনার সাথে এমনি অফলাইনে আমি কথা বলছিলাম এবং সবাই শুনতেছিল যে দেখেন, আমাদের ঝুমুর বাড়ি ভালো করেই জানে বিষয়গুলো। কারণ এই আমাদের এই মাইগ্রেশন নিয়ে যারা যে কয়জন বাংলাদেশের প্রত্যেক সাংবাদিক আছে, তার মধ্যে সেও একজন।
আমাদের যতগুলো আমাদের ট্রেডিশনাল মার্কেট আছে, এই ট্রেডিশনাল মার্কেট গুলোতে আনডকুমেন্টেড শ্রমিকের সংখ্যা কত? আপনি সেই আপনার মালদ্বীপ থেকে শুরু করে, মিডল ইস্ট থেকে শুরু করে, ওমান, দুবাই, যতগুলো মার্কেট আছে অনেক ওখানে আনডকুমেন্টেড। ইউরোপ মার্কেটে তো আনডকুমেন্টেড ওয়ার্কার প্রচুর। এই আনডকুমেন্টেড ওয়ার্কাররা কিভাবে ফরমাল চ্যানেলে টাকাটা পাঠাতে পারে সেই চিন্তা সরকারকে করা উচিত। এইসব জিনিসগুলো সরকারকে চিন্তা করা উচিত। এইসব ট্যাক্স এইসব চিন্তার চেয়েও কিভাবে সহজ পদ্ধতিতে আসলে যারা ইনফর্মাল ভাবে রয়েছে সেখানে, মানে যাদের কাগজপত্র নেই, বৈধভাবে নেই, তাদেরকে আসলে বৈধ উপায় নিয়ে আসা এবং তাদের মাধ্যমে এবং তাদেরকে সহ অন্য সকলকে বৈধ পথে টাকা পাঠানো, সেটি আসলে অনেক দূরের যাত্রা আমাদের জন্য। এবং তারপর ট্যাক্স ইম্পোজের কথা বলছেন জাহিদ সাত্তার। আমরা শেষ মন্তব্য নেব, আমাদের সাথে পঙ্কজনাথ রয়েছেন। পঙ্কজনাথ, সরকার কে তো নানা সময় নানা পরামর্শ দিয়ে থাকে IMF, এবং সেগুলো যখন দেয় তার 6 মাস পরে আমরা দেখি, 6 মাস 1 বছরের মাথায় সেগুলো কার্যকর হওয়ার কথাও দেখি, কারণ নানা শর্তের মধ্যে সরকারের অর্থনীতি চলে। আপনার কাছে কি মনে হয় যে এটি কি আসলে শেষে আলোর মুখ দেখবে? এবং তাহলে তো অনেকেই বলছেন মরার উপর খড়ার ঘা হবে। ধন্যবাদ জনগণ। আসলে IMF এর এই পরামর্শটা এখন আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব হবে না, কারণটা সরকারের পক্ষে গ্রহণ করা সমীচীন হবে না। কারণটা হচ্ছে যে এমনিই বুঝছি যে আমাদের রেমিটেন্সের প্রভাব কমে আসছে। কারণ যাই থাক, সেই রেমিটেন্সের প্রভাব বৃদ্ধি না করে আমরা যদি এখনই আবার ট্যাক্স ইম্পোজে যাই IMF এর পরামর্শে, তাহলে সেটি আসলেই সত্যিকার অর্থে মরার উপরে খাড়াগা হবে, আমার রিজার্ভের ঝুঁকি বেড়ে যাবে। কাজেই এইটা এই মুহূর্তে IMF এর এই প্রস্তাব বা পরামর্শ গ্রহণ করা সমীচীন হবে বলে আমি মনে করি না। বরং যিনি জাহিদ সাহেব বলছিলেন বা আলী সাহেব বলছিলেন, আমরা যদি আনডকুমেন্টেড ওয়ার্কার যারা আছেন সেইগুলোকে বৈধ পথে নিয়ে আসতে পারি, অথবা আমাদের এই যে ব্যাংকিং চ্যানেলগুলোকে একেবারে ওখানে প্রবাসীদের গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে পারি, সেখানে যদি একটা রিজনেবল জায়গায় আমরা পৌঁছতে পারি, তখন নয় ভাবা যাবে যে যদি প্রবাসী ওয়ার্কাররা মনে করে যে না, আমার বৈধ এত কষ্ট করে রক্ত জল করে উপার্জিত পয়সার উপরে সরকার ট্যাক্স বসাচ্ছে, তাহলে কিন্তু বিরূপ প্রভাব পড়বে। আমি এই পরামর্শ এই মুহূর্তে মানার পক্ষে না। আমি বরং জাহিদ সাত্তার, আপনার শেষ মন্তব্য জানতে চাই। হ্যাঁ, না, উনি যেটা বলছেন সেটাও ঠিক। কারণ এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, যে এই যে অবৈধ পথে যেটা চ্যানেল করা যাচ্ছে না ফর্মাল চ্যানেলে, এইটা কিভাবে আপনারা আরো এফেক্টিভলি করতে পারলে তখন আপনি ট্যাক্সটা বসান ছোট করে। কারণ অলরেডি 30% আপনি ইনসেন্টিভ দেওয়ার পরেও যদি রেমিটেন্স না বাড়ে, এটা তো একটা সমস্যা। মানে there must be something wrong। আপনার এখানে হয়েছে কি, এখনো ডলারের যে রেট, ব্যাংকিং চ্যানেলে এলে ডলারের যে পরিমাণ পায়, বাইরে কিন্তু বাইরের বাজারে অর্থাৎ এর চেয়ে বেশি পায়। 5 থেকে 8 টাকা ডিফারেন্স হয়। হ্যাঁ, 5 থেকে 8 টাকা ডিফারেন্স হয়। কাজেই সেই ব্যাংকিং চ্যানেলে পাঠালে আমি 2.5% ইনসেন্টিভ দেওয়ার পরেও যদি 100 টাকায় 2.5 টাকা দিচ্ছি, 120 টাকায় সে 5 টাকা 8 টাকা বেশি পাচ্ছে। ওই অবৈধভাবে এলে তার পয়সাটা একটু বেশি পায়, সেই কারণেই সে এখানে পাচ্ছে না। আর যদি বলা হয়েছে বারবার যে আমাদের যে ব্যাংকিং চ্যানেলগুলো, সেগুলো কিন্তু ওদের দোরগোড়ায় পৌঁছতে পারছে না। বিকাশ বা এই যে চ্যানেলগুলো যারা অবৈধ পথে টাকা পাঠায় বা হুন্ডির পথে পাঠায় বা স্বর্ণ কিনে পাঠায়, ওরা কিন্তু ওয়ার্কারদের বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করছে ফেরিওয়ালার মতো। আমাদেরকে শেষ করতে হচ্ছে এবং আজকের মতো এই আলোচনা আসলে দীর্ঘায়িত করার অনেক বেশ কিছু জায়গাও রয়েছে, কারণ আমাদের অর্থনীতির দুটো বড় খাত, অর্থাৎ তৈরি পোশাক খাত এবং এই যে বিদেশের থেকে আসা অর্থ অর্থাৎ রেমিটেন্স, এই দুটো বিষয়কে প্রবাসীদের কাছ থেকে আসা এই রেমিটেন্স প্রবাহ, এটিকে ঠিক রাখতে হবে, কারণ অর্থনীতির ভিত যদি আমরা মজবুত রাখতে চাই। সেই আলোচনায় পরবর্তীতে আবারও যুক্ত হব। আপনাদের সকলকে ধন্যবাদ।